কথা হলো কি ওই সময় একটা জঙ্গলি পদ্ধতি ছিল, একটা জঙ্গল রাজ তারা কায়েম করেছিল। কিন্তু এখন যেটা গণতান্ত্রিক সরকার আসছে, তারা কেন তাদের ধারাবাহিকতাকে অনুসরণ করছে? যদি এই জিনিসটা সরকার না বুঝে এখন, তো সরকার যদি নিজে থেকে বলে না আমরা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তার পরিণতি সম্পর্কে কিন্তু সরকারকে সতর্ক থাকতে হবে ভাই। তবে আমার কাছে আমি যেটা ধারণা করি যে সরকারের নিজের মধ্যেই কিছু আছে, অন্য পেছন থেকে বলতে হবে না। কারণ সরকার যদি নিজেই হতে চায়, নিজেই সরকারের যে চেহারাটা ধীরে ধীরে পরিষ্কার হবে আমাদের কাছে, আমার যেটা ধারণা, তার হয়তো 6 মাসে কারাদণ্ড হলো, 3 মাসে কারাদণ্ড হবে যদি হয়। কিন্তু তাকে যে 2.5 বছর জেল খাটাই দিলেন রে ভাই, এই লোকটা ফ্যামিলি নাই, এই লোকটা ছেলে মেয়ে নাই, ওই ছেলে মেয়েগুলো কি এই দেশের নাগরিক না? তাদের প্রতি আপনি এই আচরণের কেমনে? রাষ্ট্র কিভাবে এত নিষ্ঠুর হইতে পারে? রাষ্ট্র কিভাবে এরকম অযৌক্তিক ভাবে নিষ্ঠুর হইতে পারে? এটা ভাই আমি বুঝি না। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট এবং কলামিস্ট, এবং নিঃসন্দেহে এই মুহূর্তে খুবই সাহসী সাংবাদিক, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, মাসুদ কামাল। এবং মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়ে একটু আলোচনা করতে চাই, ডক্টর ইউনূস সরকারের সময় আইনগত বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে আইসিটিতে যে মামলাগুলো হচ্ছে সেটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের নানান ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমি প্রথমে একটু আপনাকে জানতে চাইছি যে সাংবাদিকদের বিরুদ্ধে, শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়দের বিরুদ্ধে হত্যা মামলাগুলো করা হয়েছিল, সেটি নিয়েও নানানভাবে প্রশ্নবিদ্ধ, এবং এটা এস্টাবলিশ যে তাদেরকে ইন্টেনশনালি মামলায় জড়ানো হয়েছে। এখন শোনা যাচ্ছে নতুন করে আহ যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলাগুলো হয়েছিল, সিনিয়র জার্নালিস্ট যারা ছিলেন, সেই মামলাগুলো আবার জাগিয়ে তোলা হবে, অ্যাক্টিভ করা হবে। অর্থাৎ এর মধ্য দিয়ে সাংবাদিকরা নতুন করে আতঙ্কে ভুগছেন। এবং আপনি নিশ্চয় জানেন যে নতুন করে সম্ভবত 29 জন শিল্পী, সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে আইসিটিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে। এই অবস্থায় আপনার মন্তব্য কি হবে? না, এটা আসলে দেখেন, আমি তো নিজে মনে করি যেটা, যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা হয়েছিল অগাস্টের পরে, মানে 2024-এর 8 অগাস্ট, এটা শুরুর দিকে কি ছিল সেই আলোচনা নাই পরিবহন, কিন্তু ধীরে ধীরে সেটা একটা জঙ্গলি শাসনে পরিণত হয়েছিল। এটা আমার কাছে মনে হচ্ছে। যা ইচ্ছা তাই করেছে, যাকে ইচ্ছা তাকে আইনগত জটিলতার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোনো লজিক নাই, কোন রকম মানে নিয়ম কানুন নাই, কোনো আইনের তোয়াক্কা করা নাই। আমার ইচ্ছা হয়েছে ওই লোকটা খারাপ, অথবা ওই লোকটাকে আমি অপছন্দ করি, অথবা ওই লোকটার সঙ্গে অতীতে কখনো একটা ঝগড়া হয়েছিল, এই রোষে তাদের সবাইকে নিয়ে এই মামলা শুরু। আপনার মামলাটাই ধরেন না কেন, আপনারা একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই অনুষ্ঠানে একজন লোক যে মব করলো, যে একজন মোল্লা, কাঠমোল্লা বলেন অথবা জঙ্গি বলেন, তারা যে মব করেছে আপনাদের সঙ্গে, এবং সেই মবকারীদের কথায় তারা আপনাদেরকে অ্যারেস্ট করলো। আপনারা গিয়েছিলেন, আপনি ছিলেন সেখানে শ্রোতা, আপনাকে অ্যারেস্ট করা হলো, আপনাদের আরো কয়েকজনকে অ্যারেস্ট করা হলো। তো মবকারী কিন্তু কিছু হলো না, সে কিন্তু খুব আনন্দের সঙ্গে সে এখনো সে ঘুরে বেড়াচ্ছে, তার কিছু হলো না। তো এখন এইগুলি কোনো লজিক আছে? পৃথিবীর কোন সভ্য দেশ এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেবে? নেবে না। আমাদের এখানে হয়েছে। এখন আপনার মামলা কিন্তু শেষ হয় না, আপনি জামিনে আছেন, মামলা তো শেষ হয় না। আপনারটা নিয়ে তো আবার অন্যটার মধ্যে ঢুকাই দিতে পারে। তো জামিনে থাকা মানে আপনি দয়ায় আছেন, আসলে থেকে অনেক লোককে দয়াও করা হচ্ছে না। তো এখন আমার কথা হলো কি ওই সময় একটা জঙ্গলি পদ্ধতি ছিল, একটা জঙ্গল রাজ তারা কায়েম করেছিল। কিন্তু এখন যেটা গণতান্ত্রিক সরকার আসছে, তারা কেন তাদের ধারাবাহিকতাকে অনুসরণ করছে? এই জায়গাটাতে আমি বুঝতে পারি না। আমরা আমি তো ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছিলাম যে এই সরকার এসে লজিক্যালি চলবে। এই সরকারের প্রধান নিজে বারবার বলেছেন যে উনি দেশে একটা সুশাসন কায়েম করতে চান, উনি দেশে একটা আইনের শাসন কায়েম করতে চান। কিন্তু ওনারা কেবল আগের গুলিকে অনুসরণই করছেন না, মানে আগের যে ধারাবাহিকতা, আগে যে আমি তো ভেবেছিলাম কি ওই যে বিভিন্ন রকম 200-300 লোককে আসামি করে একটা হত্যা মামলা করা হয়েছে, সেখানে অপ্রয়োজনীয় লোকগুলিকে
মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে, এটাই আমি আশা করেছিলাম, কিন্তু সেটা তো দেওয়া হয়নি। ওই মামলায় যারা জেলে ছিল তাদেরকে আবার আইসিটিতে নেওয়া হয়েছে, মানে আরো জটিল মামলা তাদেরকে ঢুকানো হয়েছে, যেখান থেকে নাকি তারা বেরোতেই না পারে। আবার পাশাপাশি নতুন নতুন মামলা হচ্ছে, নতুন নতুন আসামি অন্তর্ভুক্তি হচ্ছে। কারা আবেদন করছে দেখেন আপনি, মামলার বাদী কারা দেখেন আপনি, এক একজন উদ্ভট উদ্ভট সব, মানে কতগুলি মানে উদ্ভট লোক, এটা বায়োগীয় লোক এসে নিয়ে হঠাৎ করে একটা মামলার বাদী হয়ে যাবে, এবং তারা বাদী হইয়া তাদেরকে কেউ চিনে না সোসাইটিতে, তাদের কোনো মানে তাদের কোন রকম গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। সেই লোকগুলো এসে যাদেরকে তার অপছন্দ, যাদেরকে বিব্রত করতে হবে, ওদের সবাইকে আসামি করে দিয়ে দিল, এবং তখন সবাই আতঙ্কে থাকে। এই যে বিষয়টা না, এটা আমি মনে করি যে এটা সরকারের জন্য, সরকারের ইমেজের জন্য এটা অনেক বড় একটা ক্ষতির কারণ হচ্ছে। কিন্তু যদি এই জিনিসটা সরকার না বুঝে এখন, তা সরকার যদি নিজে থেকে বলে না আমরা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তার পরিণতি সম্পর্কেও কিন্তু সরকারকে সতর্ক থাকতে হবে ভাই। এগুলো আমরা আগে বহু দেখেছি, আমরা হাসিনার আমলে দেখেছি সমস্ত ঘটনা, যে যা ইচ্ছা তা করার একটা মানসিকতা, কিন্তু তার পরিণতি কি হয়েছে সেগুলো একটু মাথায় রাখলে ভালো হয়। এই যে যাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে, এটা তো ওপেন সিক্রেট। আমি প্রথমে যেটা বলছিলাম যে এগুলো একেবারে ইন্টারন্যাশনালি করা হয়েছে, কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে, সিনিয়র সম্পাদকদের পক্ষ থেকে আহ একটা তালিকা দেওয়া হলো প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী নিজে চাইলেন, আচ্ছা ঠিক আছে, যে মামলাগুলো নিয়ে আপনাদের আপত্তি রয়েছে সাংবাদিকদের ক্ষেত্রে, আপনারা একটা তালিকা দিন, আমরা যাচাই বাছাই করে দেখব। তো একটা তালিকা দেওয়া হলো, সম্ভবত 243 বা 343 এই টাইপের একটা সংখ্যা, যাদের বিরুদ্ধে একেবারে ফেক মামলা করা হয়েছে। মামলা মানে তালিকা দেওয়া হলো, তারপরে উল্টো এই কাজগুলো ঘটছে কেন? এবং উপরন্তু আবার নতুন নতুন করে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হচ্ছে। আপনার কি মনে হয় যে পিছনে কেউ অন্যভাবে কাজ করছে? সেটা আসলে আমি বলতে পারবো না। আমার মনে হয় পেছনে যদি অন্য অন্য কোনো কেউ কাজ করে থাকে, আমার মনে হয় এটা ওভাবে বলা যাবে না। তবে আমার কাছে আমি যেটা ধারণা করি যে সরকারের নিজের মধ্যেই কিছু আছে, অন্য পেছন থেকে বলতে হবে না। কারণ সরকার যদি নিজেই হয়তো চায়, নিজেই সরকারের যে চেহারাটা ধীরে ধীরে পরিষ্কার হবে আমাদের কাছে, আমার যেটা ধারণা যে সরকারের এটা করা উচিত না, এক নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো, যদি দেখেন সাংবাদিকদের মাঝখান থেকে তালিকা দিতে হবে কেন? আপনি তালিকা সাংবাদিকদের দেওয়া, সম্পাদকদের দেওয়া তালিকা দেখে আপনি ছাড়বেন? আপনি তো আপনার মতো করে বিচার করবেন, আইন বিচার করবে, এবং আইন যদি আইনের মতো করে চলতো, বাংলাদেশে যে আইনটা আছে, যে আইনটা চলে, সেই আইন যদি আইনের মতো করেই চলতো, তাহলে তো এই সাংবাদিকরা অনেক আগেই মুক্তি পেত। আগের সরকার আইনকে আইনের মতো চলতে দেয়নি, আইনকে তারা তাদের ইচ্ছা অনুযায়ী চলতে বাধ্য করেছে, যে কারণে এরকম মুক্তি পায় নাই। আপনি ধরেন আমার এখানে একটা অঘটন ঘটলো, একজন লোক মনে করেন মারা গেল, একজন লোক বাস করে মনে করেন সে শরীয়তপুর, আমি তাকে আসামি করে দিলাম। কি বললাম যে যখন এই লোকটা এখানে মারা যায়, যখন এই লোকটা এখানে মানে গুলি খেলো, তখন ওই লোকটা তো কোনো সমবেদনা প্রকাশ করে নাই, কোনো উহ আহ এই ধরনের শব্দ উচ্চারণ করে নাই, তার মানে সে হলো হত্যাকারী, দুষ্কর বলে তাকে আমি আসামি বানাই দিলাম ভাই। তো এই জিনিসটাকে আইন প্রয়োগকারী সংস্থা বুঝবে না? কমন সেন্স কি তাদের নাই যে ওইখান থেকে উহ আহ না বললেই সে দোষর হয়ে গেল? তো আর সে করছে কি করে নাই, সেটাই আপনি বুঝলেন কিভাবে? সেটাই আপনি বুঝলেন কিভাবে? একজন লোক মারা গেছে, ওই দিন কি বাংলাদেশের সমস্ত লোক, হাতি যখন মারা গেল ওই দিন কি বাংলাদেশের সমস্ত রেস্টুরেন্ট বন্ধ ছিল? হাতি মারা গেছে, যাতে আমরা সব রেস্টুরেন্ট বন্ধ রাখবো, যাতে আজকে কেউ নিহারি খাইতে না পারে, এটা কি ছিল ওই দিন বলেন? সমস্ত রেস্টুরেন্ট চলছে, সমস্ত রেস্টুরেন্টের সমস্ত খাবারও বিক্রি হয়ে গেছে, কোন একজন লোক এক জায়গায় বসে নিহারি খাইছে, অতএব সে হলো আসামি, তাকে ধরে নিয়ে যাও। তো এই যে বিষয়গুলো, এইগুলি কি কোনো লজিকের মধ্যে পড়ে, কোনো আইনের মধ্যে পড়ে? আপনি আমাকে বলেন, এটা কোনো আইনের মধ্যে পড়ে? পড়ে না, কিন্তু এটা তো করতেছে। এবং আমার কথা হলো যে তখন জঙ্গল রাজ ছিল ভাই, জঙ্গলি আইন ছিল, জঙ্গলি আচরণ ছিল, সেইটাকে নয় আমরা সহ্য করেছি।
জঙ্গলি হিসেবেই সহ্য করেছি। এখন যদি ওটা এখনো যদি আপনি চালান, তাহলে আপনার সরকারকে আমরা কিভাবে অভিহিত করব? আমরা তো আপনার কাছে লজিক্যাল অ্যাপ্লিকেশন আশা করি। এখন কি তার চেয়ে আরো বাড়ছে কিনা? তার কারণ ওই সময় সাংবাদিকদের মধ্যে একটি গোষ্ঠী অবশ্যই দালালি করেছে। আমি শব্দটা বলতে উচ্চারণ করতে খারাপ লাগে, তারপরে স্রেফ বাংলা শব্দ, দালালি করেছে, চাটুকারিতা করেছে, হাত কচলেছে প্রধানমন্ত্রীর সামনে আছে। কিন্তু এই মানুষগুলো কি হত্যা করতে পারে? যেমন এক একজন 3 দশক 3.5 দশক ধরে সাংবাদিকতা করছেন। আপনি জয় মামুন, মুন্নি সাহা কিংবা আমি ইকবাল সোহান চৌধুরীর কথা শুনলাম, যিনি যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, তার কথাও ধরলাম। হত্যা করতে পারে। প্রভাস আমিন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এই মানুষগুলো হত্যা করতে পারে। এবং এই যাদের কথা বললাম, এরা আবার মাঝখানে মবের শিকার হলো, মাঝখানে মগবাজার আবার মবের শিকার হলো, ভাগ্যক্রমে যে কোনো ভাবে বেরিয়ে আসতে পেরেছে। আমার যে প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের সময় অনেক কিছু হয়েছে, আমাদের চোখে আপত্তিজনক অনেক কিছু হয়েছে, কিন্তু সেটি আবার বাড়ছে কিনা? না, আওয়ামী লীগের আমলে, না আওয়ামী লীগ আমলে অন্য কথা ভাই, ওটা ওটা অন্য জিনিস। আওয়ামী লীগ আমলে কখনো এরকম হয় না, সত্যি কথা বলছি আমি। আওয়ামী লীগ আমলে সাংবাদিকদের উপর নানা ধরনের চাপ ছিল, কিন্তু এইভাবে নিয়ে জেলে ঢোকানো এবং এইভাবে এটা হয় না। দুই একজন সাংবাদিককে যে গুমও করা হয়েছে, এটাও ঠিক আছে, ওটাই অস্বীকার করি না, ওগুলোই অন্যায় ছিল। কিন্তু এখন যেরকম মিথ্যা মামলায় জেলখানা নিয়ে আটকে রাখা হচ্ছে, আপনি দেখেন, আমি বলি আপনাকে, যেমন ফারজানা রূপা, মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত, এরাই, এদের কিন্তু অলরেডি আটক, সেই শুরু থেকে তারা 2 বছর উপরে আটক আছে। তাদের বিরুদ্ধে মামলাগুলি, অভিযোগগুলি যেগুলো আছে, অভিযোগগুলি যে কোনো লোককে পড়ে শোনান আপনি। যে উত্তরায় একটা লোক মারা গেছে, ওই মামলা ফারজানা রূপা ভেঙে যায় কি বন্দুক দিয়ে গুলি করছে, তারা কেন আপনি আটকাবেন? মুজাম্মেল বাবু কি করছে? আচ্ছা আপনি আমাকে বলেন রে ভাই, বাংলাদেশে একটা পুলিশ যদি তার ওসিটাকে অর্ডার না দেয়, সে গুলি করতে পারবে? আবার ওসি কে যদি এসপি অর্ডার না দেয়, এসপি ওসি কি বলতে পারবে তুমি গুলি করো? এগুলো তো একটা ধারাবাহিকতা। এইভাবে উঠতে উঠতে আপনি কোন পর্যন্ত উঠবেন? আইজিপি পর্যন্ত উঠবেন। আইজিপি না বললে এগুলো হয়েছে, কিন্তু কিছুই হয় না। আবার আইজিপি কে বলছে? স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে কে বলছে? প্রধানমন্ত্রী বলছে। ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি পর্যন্ত রাখেন। আপনি তো আইজিপি কে আবার রাজসাক্ষী বানাই দিচ্ছেন। আইজিপি হবে 5 বছর, আর যে পুলিশ গুলি করছে তার হবে মৃত্যুদণ্ড। ভাই আইন এটা হইল কিছু? যে আইজিপি অর্ডার করলো, যে আইজিপি সমস্ত অর্ডারের মূলে যে আছে, তার শাস্তি হবে 5 বছর। আর যে অর্ডার কি করছে, ফলো করছে, তার হবে মৃত্যুদণ্ড। ঘটনা এক। তাহলে এটা কি হইল? আবার এখানে একজন সাংবাদিক হচ্ছে যে ঘরে বসে আছে রে ভাই, সে হলে এটার মধ্যে আসামি। আসামি হওয়ার মানে কি, তার 2 বছর বিচার হোক আর না হোক, এই বিচারে তার শাস্তি হোক। শাস্তি তো ভাই এইটা কেমনে করে আপনি প্রমাণ, এটা কি হয় কিছু? এটা তো সবাই জানে যে শেষ হয়ে ছিল না। মাঝখান থেকে কি হবে? তাকে 2 বছর 2.5 বছর জেলে থাকতে হবে, এইটাই তার শাস্তি। তার হয়তো 6 মাসের কারাদণ্ড হলো, 3 মাসের কারাদণ্ড হবে যদি হয়। কিন্তু তাকে যে 2.5 বছর জেল খাটাই দিলেন রে ভাই, এই লোকটা ফ্যামিলি নাই, এই লোকটা ছেলে মেয়ে নাই, ওই ছেলে মেয়েগুলো কি এই দেশের নাগরিক না? তাদের প্রতি এই আচরণের কেমনে? রাষ্ট্র কিভাবে এত নিষ্ঠুর হইতে পারে? রাষ্ট্র কিভাবে এরকম অযৌক্তিক ভাবে নিষ্ঠুর হইতে পারে? এটা ভাই আমি বুঝি না, আমি এটা বুঝি না। এটা কেন করবে? লজিক কোথায়? তারেক রহমান সাহেব এত বছর ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে উনি দেখেন নাই কিভাবে আইন চলে? তো ওইখান থেকে আপনি কি শিখে আসলেন? আপনি কি এটা শিখে আসছেন যে একজন লোককে আপনি তো বিচার করেন, তাড়াতাড়ি বিচার করেন, সম্ভব হলে 10 দিনের বিচার। আপনি তো এক বিচার তো আপনি 1 মাসের মধ্যে করতে বলছিলেন, তো করেন, এগুলো বিচার করেন আপনারা। কিন্তু এই লোকগুলি তাদের ব্যক্তিগত জীবন যাপন থেকে তাদের উঠাই না। অনেক লোক আছে যারা জেলে যায় না, তারা ঘরে বাইরে যাইতে পারে না। ভাই এটা কেমন কথা? অপরাধী বিচার করেন, কোনো আপত্তি নাই, কিন্তু যে অপরাধ তার সঙ্গে তার সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগই নাই। আচ্ছা, বলছে কি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে, শেখ হাসিনা কারো সমর্থন অপেক্ষা থাকতো না। এই সাংবাদিক মুজাম্মেল বাবু অথবা ফারজানা রূপা বলছে আপনি গুলি করেন, শেখ হাসিনা তো গুলি করার অর্ডার দিচ্ছে। হয়তো আমি জানি না, যদি ধরা যাক কথার কথা, কেউ তাকে বললো হ্যাঁ আপা আপনি এটা ভালো করছেন,
এদেশে অপরাধ হইতো। ওই সময় কোন পত্রিকা এই যে 15 বছরে কোন পত্রিকার যে সাংবাদিককে যে অ্যারেস্ট করছে, আপনি আমার একটা কথা খালি বলেন, এই সাংবাদিকদের তার প্রশংসা করলো কি করলো না, সমর্থন করলো কি করলো না, এটা কোথায় প্রচার হয়েছে? একটা প্ল্যাটফর্ম লাগবে না? সেই প্ল্যাটফর্মটা কি? হয় সেই টিভি, নাহলে সেই পত্রিকা। আপনি নিজে টেলিভিশন মিডিয়ায় চাকরি করছেন, আপনি জানেন যে আপনি মালিকের বিরুদ্ধে, মালিকের ইচ্ছার বিরুদ্ধে আপনি কোনো কিছু করতে পারছেন? মালিক তার প্ল্যাটফর্ম আপনাকে প্রচার করতে হয়তো একদিন দিবে, ধরা পড়ার পরে দিলে বাদ। এই তো ছিল। তাহলে এই যে সাংবাদিকদের ধরলেন, এই সাংবাদিকরা যে সমস্ত টেলিভিশন অথবা পত্রিকা চাকরি করতো, এর কোন একজন মালিককে ধরছেন? কোন একজন মালিক আপনি দেখান তো, একটা মালিক 71 টিভির মালিককে ধরছেন আপনি? ধরেন তো নাই। 71 টিভির মালিককে আরো পত্রিকা করার দিচ্ছেন, অনুমোদন দিচ্ছেন, সে দৈনিক পত্রিকা করতেছে। তো মালিকটা ঠিক আছে, মালিকটা কিছু হয় না। বসুন্ধরার মালিক, এককালের কণ্ঠ বলেন, বাংলাদেশ প্রতিদিন বলেন, সম্পাদককে সব পলাইছে, মালিকের কিছু কিচ্ছু হয় নাই। সমকাল বলেন অথবা আপনার এই চ্যানেল 24 বলেন, সাংবাদিককে পালাইছে, মালিকের কিছু কিচ্ছু হয় নাই। এমনকি ভোরের কাগজ ধরেন, ভোরের কাগজে শ্যামল দত্ত জেলে, ভোরের কাগজের মালিকের কিছু, মালিকের বিরুদ্ধে হত্যা মামলা আছে, সে একদিনে সব হত্যা মামলায় জামিন পেয়ে গেছে। বরং সে মালিকের সঙ্গে আবার সার্জিও গোর বৈঠক করবে। আইন, এটার নাম আইন। আমি বর্তমান সরকারকে বলি, ভাই আপনারা এটা ব্যাখ্যা দেন আমাদের কাছে যে ভোরের কাগজের সম্পাদক জেলে, ভোরের কাগজের মালিকের কোনো সমস্যা নাই, মালিকের বিরুদ্ধে সরাসরি হত্যা মামলা আছে, মালিক 2 দিন পরে মুক্তি পেয়ে গেছে। কেন? এটা কেন ভাই? কিন্তু হত্যা মামলা জামিন পেয়ে গেছে, পায় না কেন? তার নাম কোনো মামলায় না, আইসিডির মামলা যেগুলো হয় কোনো মামলায় তার নাম নাই কেন? আসলে কারণ নামে থাকার কথা নাই। এরা যে আমি বলতেছি, এরা ভাই শেখ হাসিনা এমন ভাবে শাসন চালাইছে যে ওনার এই সমস্ত কাজে কে সমর্থন করলো কে করলো না, কোন মালিক কোন সাংবাদিক কি বললো কি বললো না, এগুলো কোনো মূল্য নাই। উনি একাই করছেন কাজগুলো, অথবা ওনার সঙ্গে ওনার মন্ত্রীরা ছিলেন। তো সেখানে এই সমস্ত নিরীহ সাংবাদিক যা নাকি আপনি মনে করেন যে ভাই তারা তো কিছু করে রাখায়, এখন হচ্ছে না এরকম। এখন এই সরকারকে পাচাটা আপনি অনেক সাংবাদিক দেখতেছেন না, চারটে চারটে পায়ের পরিষ্কার হয় নাই, জিব্বা ক্ষয় হয়ে গেছে, এরকম সাংবাদিক আছে না এখন? তো 2 দিন পরে কি এদের বিরুদ্ধে মামলা হবে? এই যে শাপলা চত্বর নিয়ে যে মামলাটি হয়েছে, সেই মামলা নিয়ে এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকেল 90 সহ 5টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং স্ট্রেট বলেছে সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি যেন কোনো মামলা না হয়। কেন? আইসিটিতে যে মামলাগুলো করা হচ্ছে সেগুলোতে জামিন হচ্ছে না, জামিন হয় না, এবং সাংবাদিক ফারজানা রূপা বা শাকিল আহমেদের মতো মানুষদের জামিন হয়েছে বিভিন্ন জায়গায়, তাও তাদেরকে ছাড়া হচ্ছে না। এখন স্থায়ীভাবে আটক রাখার জন্য আইসিটিতে এই মামলাগুলো করা হচ্ছে। এবং আমরা দেখলাম যে ওই বিবৃতি দেওয়ার পরে হিউম্যান রাইটস ওয়াচ আবারও আলাদাভাবে বুধবার একটি বিবৃতি দিল। সেই বিবৃতি পরে আব্দুল লতিফ সিদ্দিকীকে সেই মামলায় আটক দেখানো হলো। এগুলো কি হচ্ছে? আপনি শাপলা চত্বরের ঘটনা নিয়ে আমি একটা কথা বলি আপনাকে। শাপলা চত্বরের ঘটনা যখন ঘটে তখন তো আমি একটা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর ছিলাম। তো ওই সময় তো নিউজ রুম গুলিতে আমি থাকতাম, আমাদের রিপোর্টার তো ওখানে গিয়েছিল। তারপরে আমি এর মাঝখানে দেখলাম যে আপনার বিবিসির ওই সময় বাংলা বিভাগের প্রধান ছিল সাবির মুস্তফা, উনিও দেখলাম এক ইন্টারভিউতে বলেছেন যে ওনার রিপোর্টার ওখানে ছিল। তো এরা কেউ কিছু দেখে নাই। পরের দিন, হ্যাঁ এটা রহস্যজনক, রাতের বেলায় এত লোক ছিল, হঠাৎ করে সকালবেলা সব ক্লিয়ার হয়ে গেল। কিভাবে গেল, কেন গেল, ভয় পেয়ে গেল না কিভাবে গেল, এটা আমরা কিন্তু জানি না। কিন্তু আমার কথাটা হলো যে এই ঘটনায় ওখানে এরকম যে এই যে 40 জন 50 জন লোক মারা গেছে বলে এখন দাবি করা হচ্ছে এত বছর পরে, যারা মারা গেছে তারা এত বছর একটা কথা কেউ বলেনি, কারোর কাছে শুনি নাই যে মারা গেছে। কারোর যে বড় কথা,
ওই অনুষ্ঠানটার আয়োজন করছিল কি? আয়োজন করছিল হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলামও কি এত বছরে কোনদিন বলছিল যে আমাদের 10 জন লোক মারা গেছে? কেউ বলছে? বলে নাই। এক আদিলুর রহমান শুভ্র, সে এক কাহিনী বানাইছিল যে তার কাছে নাকি এতগুলি নাম আছে। তো তারাও তো 18 মাস ছিল, তারাও তো 18 মাস আপনার ক্ষমতায় ছিল, তারা এই দায়িত্ব অগ্রসর করতে পারছে? আমরা দেখলাম তারপরে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেল। দিগন্ত টেলিভিশন বন্ধ হওয়াটা খুবই অন্যায় হয়েছে। দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন বন্ধ করছে। আমি মনে করি এটা ওই সময়কার যারা মন্ত্রী ছিলেন ইনুর আমলে এটা হয়েছে। আমি ইনুকে মনে করি বাংলাদেশের সর্বনিকৃষ্ট তথ্যমন্ত্রী ছিল। তো ঠিক আছে ছিল, আমরা অনেকে ভাবছিলাম, যেহেতু আমি টেলিভিশন সাংবাদিকতা তখন করতাম, আমি ভাবছিলাম কি বোধহয় এদের কাছে কোনো বিশেষ ফুটেজ আছে, যাতে এই ফুটেজ গুলো তারা দেখাতে না পারে, এই জন্য টেলিভিশনটা বন্ধ করে দিচ্ছে। এটা আমার ধারণা ছিল। এবং সেই ধারণা বশবর্তী হয়ে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো 24-এ, তখন আমি আশা করছিলাম এখন বোধহয় সেই লুকিয়ে রাখা ফুটেজ গুলো বের করা হবে, দেখানো হবে কিভাবে মারা হয়েছে। তখন দিগন্ত টেলিভিশন তো পুরো অনুষ্ঠানটা লাইভ করছিল। তো সেই ফুটেজকে আমরা দেখতে পেয়েছি। আজকে তো 2 বছর হয়ে গেল, দেখতে পেয়েছি কিন্তু পাইনি তো রে ভাই। কাজেই সন্দেহ তো একটা আছে যে আসলে এখন একটু বলবেন যে আমি তো তালিকা নিয়ে আসছি। আরে ভাই তালিকা তো এই 24-এর যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনেও আমরা দেখছি। তারপর দেখছি তালিকা থাকে অনেক মৃত যখন হাইটে হাইটে উঠে আসতেছি, এটা তো আমরা দেখছি। কাজেই 13 বছর আগের ঘটনার তালিকা আপনি এখন বানাচ্ছেন। কাজেই ভাই এগুলি এত সহজ না। আর এইগুলোর উপর ডিপেন্ড করে আপনি একজনকে রায় দিয়ে দিবেন, একজনকে অ্যারেস্ট করে ফেলাবেন। লতিফ সিদ্দিকী তার মতো এরকম আপনার বড় মাপের মুক্তিযোদ্ধা খুব কমই আছে। ওনার ভাইয়ের কারণে হয়তো ওনারটা অনেকে বলে না, কিন্তু উনি মানে একটা বড় সংগঠক ছিলেন। টাঙ্গাইল এলাকায় যারা আছে সবাই জানে যে কাদের সিদ্দিকী নিজে যুদ্ধ করেছেন, নিজে ছিলেন। লতিফ সিদ্দিকী ছিলেন সংগঠক, উনি সময় এমপি ছিলেন, উনি ছিলেন সংগঠক একজন, তাই না? তো সেরকম একজন বড় মানে ওই লোকটার একটাই দোষ, লোকটা নিজে যেটা বোঝেন উনি ওটা বলেন। উনি স্পষ্টবাদী ব্যক্তি। ওনার এই স্পষ্টবাদিতার কারণে উনি প্রচুর লেখাপড়া জানার লোক, আমি যতটুকু ওনাকে দেখেছি। তো এরকম একটা জ্ঞানী লোক এবং এরকম একটা স্পষ্টবাদী লোক, স্পষ্টবাদিতার কারণে আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ তাকে বেজ্জতি করার জন্য অনেক চেষ্টা করছে, জেল কেটে নিছে, তাকে তার মন্ত্রিত্ব থেকে সরাই দিচ্ছে, এবং এই আমলেও হচ্ছে। মানে স্পষ্টবাদী লোকের দুর্ভোগ সবসময়, এটা মনে হয় আরেকবার প্রমাণ হলো। তো ওনাকে বয়স্ক একটা মানুষকে নিয়ে যে আপনি আবার ঢুকালেন কোনটাতে, শাপলা চত্বরে। শাপলা চত্বরে যখন হামলা হয় তখন উনি কি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? উনি কি ছিলেন রে ভাই? মানে ভাবখানের যে যত লোক আমি চিনি আওয়ামী লীগের যারা এখনো জীবিত আছে, দেও সবার নাম দিয়ে দিলাম, নাম হয়ে গেল। ভাই এইগুলি আমি জানি না কি হচ্ছে কি না হচ্ছে, বাট আমি বলবো যে এই আইসিটিটাকে আওয়ামী লীগ বিতর্কিত করছিল। আইসিটিকে আওয়ামী লীগ বিতর্কিত করেছিল। তারা মানে জামাতকে শেষ করতে হবে এই মানসিকতা থেকে তারা এটাকে তারা মানে চালু করছিল, এবং অনেককে মারছে এবং অনেককে ফাঁসি দিছে। সব কিছু কিছু ঘটনা হয়তো ঠিক আছে বিচার, আবার কিছু কিছু বিচার আছে আমি মনে করি অতিরিক্ত হয়েছে। আপনি ভালো থাকবেন সাংবাদিক মাসুদ কামাল, আপনার জন্য শুভকামনা।